স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সাফাত বিন ফরিদ। টিসিবির হিসেবে গত বছরে এই সময়ের চেয়ে এবার চালের দাম ৮.৫% বেশি। ভরা মৌসুম ও আমদানির পরেও কমেনি চালের দাম। মানা হচ্ছে না চালের বস্তায় জাত এবং দাম লেখার নির্দেশনা। খুচরা মিল মালিকরা বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার। সব চালের মজুত তাদের হাতেই। রাজধানীর বাজারে চালের কোনো অভাব নেই, কিন্তু দাম অনেক বেশি। মোটা চালের কেজি কমপক্ষে 52 টাকা, সরু চাল 70 টাকার ওপরে। চাউল, ডাল, তরকারি, শাকসবজি সবের দাম বাড়তি, বুঝছেন না? খুব কষ্ট হচ্ছে। চালের ভরা মৌসুম চলছে, আমদানির সুযোগ শেষ হয়েছে 15 মে। তবু চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। এছাড়া চালের বস্তায় উৎপাদনের তারিখ, জাত ও দাম লেখার নির্দেশনাও মানছে না কেউ। সংকট না থাকলেও চালের বেশি দাম নিয়ে সদুত্তর নেই ব্যবসায়ীদের। এখনো চালের দাম বৃদ্ধি আছে মৌসুম অনুযায়ী আর কি। এখন তো অ্যাভেলেবল চাল আমদানি হবে, সে জায়গাতে চালের অ্যাভেলেবল কোনো আমরা এখনো আমদানি পাচ্ছি না। কর্পোরেট গ্রুপগুলো হালকা প্রোডাকশন করে বিভিন্ন জায়গা থেকে চাউল কিনে সেগুলো তারা প্যাকেটজাত করে অনেক মুনাফা করে লাভ করে। এটাও কিন্তু এক শ্রেণীর একটা বড় অপরাধ। কারণ এখন 60 টাকা চাল কিনে যদি তারা 70 টাকা বিক্রি করে, চাউলের কেজিতে 10 টাকা লাভ করা এটা একেবারেই অন্যায়। এবছর 80 প্রতিষ্ঠানকে 2,07,000 টন চাল আমদানির অনুমতি দেয়া হয়। সময় শেষ হলেও আমদানি হয়েছে মাত্র 280 টন। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্যের অভিযোগ তুললেন এমপি সাঈদ খোকন। তার দাবি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মন গড়া তথ্য দিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক মেয়র। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। গত বুধবার এক অনুষ্ঠানে মেয়র তাপস দাবি করেন 2019 সালের তুলনায় 2023-এ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। একে সিটি কর্পোরেশনের সাফল্য বলেও দাবি করেন তিনি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ভিন্ন কথা। এই পরিস্থিতিতে মেয়র তাপসের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুললেন সাবেক মেয়র সাঈদ খোকন। ডেঙ্গু মোকাবেলায় দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান জানান ঢাকা 6 আসনের এমপি। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এডিসের প্রজনন স্থল ধ্বংসে বেশি জোর দিতে হবে। এখনো যদি আমরা পরিপক্কতার পরিচয় না দেই, আমাদের যদি খুব ভালো এই কর্মকৌশল না থাকে, আমাদের যদি ভালো প্ল্যান না থাকে, তাহলে যা হবার তাই হওয়ার কথা। এবং আমরা দেখছি আমরা ঢাকা শহরে আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারিনি। গত বছর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2019 সালে ডেঙ্গুতে মারা যায় 179 জন, আক্রান্ত হয় 1,01,354 জন। 2023 সালে মৃত্যু হয় 1,705 জনের, আক্রান্ত 3,21,179 জন। এবছর 17 মে পর্যন্ত ডেঙ্গুতে 33 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 2,581 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনের আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে বড় ধরনের নীতি সংস্কারের পরামর্শ দেন তারা। দীর্ঘদিন ধরেই বাড়তি ডলারের দাম। সম্প্রতি 1 লাফে 60 টাকা বাড়িয়ে এর দর 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাজার ভিত্তিক করায় ঋণের সুদ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাড়বে আমদানি ব্যয় ও পণ্যের দাম। বিবিএসের সবশেষ হিসেবে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%, যাতে চাপে আছেন ভোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পাচ্ছেন না সাধারণ জনগণ।
তাই দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের মাধ্যমে জনবান্ধব সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তারা। সমস্ত কিছু তো আপনি মার্কেটের উপরে ছাড়তে পারেন না। যেমন ডলারকে আপনি মার্কেটাইজ করে দিচ্ছেন, ইন্টারেস্ট রেটকে মার্কেটাইজ করে দিচ্ছেন, টোটাল ইকোনমি তো 50%-এর বেশি মানিটাইজেশনই না। তো এইটি যদি এখন একেবারে সব কিছু মার্কেটের উপর করে ছেড়ে দেন ওদেরকে খুশি করার জন্য, তো সেখানে তো আলটিমেটলি তো মানে সাধারণ মানুষ তো মানে অতটা বেনিফিটেড হবে না। এ সময় করযোগ্য মানুষের কাছ থেকে পর্যাপ্ত রাজস্ব আদায়ের তাগিদ দেন আলোচকরা। তাদের মতে কর ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে আদায়ের পরিমাণ আরও বাড়বে। ট্যাক্স রেট কমায়ও 3 গুণ করা সম্ভব, 3 গুণ বৃদ্ধি করা সম্ভব বর্তমান সাইজ থেকে। এখন যেটা আছে কত 8 লাখ কোটি, 3 গুণ হলে 24 লক্ষ কোটি টাকার বাজেট আগামী 5 বছরের মাথায় দেওয়া সম্ভব। কিন্তু সেটা জন্য যে মেশিনারি, সেই মেশিনারি আমাদের এখানে অ্যানালগ সিস্টেম ভিতরে আপনি এটা দিচ্ছেন না। আলোচনায় উঠে আসে ডলার সংকট কমাতে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই, পাশাপাশি পর্যাপ্ত সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমজীবী মানুষের জন্য আলাদা শ্রমিক বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। দুপুরে রাজধানীতে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই শীর্ষক বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয়ভাবে শিশু বাজেট, স্বাস্থ্য, শিক্ষা বাজেট আছে, কিন্তু বাজেটে শ্রমিকদের নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এ সময় সাবেক মন্ত্রী ও পরিবহন নেতা শাহজাহান খান বলেন, শ্রমিকদের বাজেট যেন সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে না হয়। এছাড়া শ্রমিকদের কাজগুলো সমন্বয় করতে প্ল্যাটফর্ম গঠনের কথা বলেন তিনি। এ সময় আসন্ন বাজেটে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি রেশনিং ব্যবস্থা, চিকিৎসা, যাতায়াত, আবাসনের বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। পল্লী উন্নয়ন বলে একটা আলাদা খাত রয়েছে, শিল্প খাত বলে একটা খাত রয়েছে, ঠিক আছে, কিন্তু শ্রমিক খাত বলে কিন্তু কোনো খাত বাজেটে নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাবো, আমরা সকলেই মিলে, যে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে আপনি নিজে বলেছিলেন রেশনিং ব্যবস্থা বা তাকে একটা কার্ড ন্যূনতম মূল্যে আপনার অন্তত একটা কার্ড ইস্যু করবেন। নির্বাচনের পর বিএনপির ওপর কোনো দমনপীড়ন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে আন্দোলনকারীদের সাথে যে ব্যবহার করা হচ্ছে তেমন আচরণও তাদের সাথে করা হয়নি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা ভালো। যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর পর্যন্ত। তা আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি। 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। এ সময় বিএনপির ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওবায়দুল কাদের। আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি প্রসঙ্গে কাদের পাল্টা প্রশ্ন করেন, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে এভাবে সাংবাদিক ঢুকতে দেয়া হয়? কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ারদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন আব্দুল আলিম নিজামী ও নজরুল ইসলাম।
নির্বাচনী কর্মকর্তা জানান, দপ্তর থেকে গেজেট প্রকাশের জন্য কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হবে। এরপরেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গত 16 মার্চ ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন নতুন নির্বাচনের তফসিল দেয়। মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও মুনিয়া আরেফিন। যাচাই বাছাই মুনিয়া আরেফিনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী 5 জুন এই উপনির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে ভোটের প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন সহ নানা পাল্টাপাল্টি অভিযোগের মাঝেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। দ্বিতীয় ধাপে দেশের 157 উপজেলায় আগামী মঙ্গলবার ভোট গ্রহণ। তাই শেষ মুহূর্তের প্রচারে মুখর এসব নির্বাচনী এলাকা। ভোট থেকে রাত পর্যন্ত শহর গ্রামে চলছে প্রচার। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রচার চালাচ্ছেন সুনামগঞ্জের প্রার্থীরা। বৃষ্টিতে বড় সমাবেশ বন্ধ থাকলেও হাটবাজার চায়ের দোকানেই চলছে ভোটারদের সাথে জনসংযোগ। আমরা সেন্টারে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করি আমরা সন্তোষজনক ভোটার যাবে। দ্বিতীয় ধাপে ভোট হবে গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা, যশোরের শার্শা, রাজবাড়ী, নাটোর ও শেরপুরে। নির্বাচনে জয় পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে আছে আচরণবিধি লঙ্ঘনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ। আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করব। শেষ সময়ের প্রচারে ব্যস্ত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার প্রার্থীরা। ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্থানীয় সংসদ সদস্যের ছেলে গোলাম হাসনাইন রাসেল। অন্য প্রার্থীদের অভিযোগ, ছেলেকে জেতাতে নানা কৌশল নিচ্ছেন এমপি মকবুল হোসেন। এদিকে হুমকির মুখে ভোটের প্রচারণা থেকে সরে গেছেন এমন অভিযোগ এক প্রার্থীর। এমপির ছেলে প্রার্থী আছে সেটাও বড় কথা নয়, যদি হুমকি দামকি, ভয় ভীতি এগুলো যদি না করতো। বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সরাই রাখতেছে বা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আটকায় রাখা হচ্ছে যেন তারা ভোট সেন্টারে না যায়। কোনো প্রভাবে এর কোনো সুযোগ নাই। এই ভাঙুর উপজেলাবাসী বুঝতে পেরেছিলেন যে উনি এই ভাঙুরকে নিয়ে ষড়যন্ত্র করছে, যে কারণে ওনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে শত যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে চান তারা। আমার গরিব মানুষের পাশে থাকবো, সবসময় সুখে দুঃখে থাকবো, তারাই আমরা ভোট দেবো। রোববার মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপুর জামিন নামঞ্জুর করেছে আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন কবির এই আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে 20 মে। পুলিশ জানায়, জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর সময় শুক্রবার চেয়ারম্যান প্রার্থী দীপুকে 40,000 টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রায় 20 ঘণ্টা পর দুপুরে তার বিরুদ্ধে মামলা করেন নীলফামারীর এসিল্যান্ড আমিনুল ইসলাম। এর পরপরই গ্রেফতার দেখানো হয় চেয়ারম্যান প্রার্থী দীপুকে। এজাহারে যেটা এসিল্যান্ড মহোদয় বর্ণনা করেছেন যে মোটরসাইকেল শোডাউন এবং আপনার জীবন্ত প্রাণী সেখানে প্রদর্শন করা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি মিথ্যা প্রচার বলে দাবি করেছেন ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম। দুপুরে পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে রংপুর বিভাগের গ্রাহক সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। যে কোনো তথ্য দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু তথ্য দেওয়ার জন্য 3 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ এখন অনেক দেশের কাছে রোল মডেল, মানুষের আয় বেড়েছে। অনেকে না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন ডেপুটি গভর্নর খুরশিদ আলম। চট্টগ্রামের পতেঙ্গায় পুকুরে লরি পড়ে যাওয়ার ঘটনায় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসাম্মদ তাসপিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে এয়ারপোর্ট মোড় এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রজাপতি পার্কের পুকুরে পড়ে গেলে 5 জন গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসাদুজ্জামান সানি ও নুসরাত নামে 2 জন।
পরে শনিবার দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা তাসবিয়াও মারা যান। হতাহতরা সকলেই পথচারী। চট্টগ্রামে আকবরশাহ ও পাহাড়তলী থেকে বখাটে কিশোর চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, শুক্রবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গেলে এক কিশোরকে মারধর করে বখাটে কিশোর চক্রের ৮ থেকে ১০ জন সদস্য। এক পর্যায়ে তার কাছে থাকা কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কিশোরের পরিবারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর ভাই 999-এ ফোন দিলে নগরীর আকবরশাহ ও পাহাড়তলীতে অভিযান চালিয়ে হেলাল বাদশাহ চৌধুরী সহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুর রহমানের ওখান থেকে তাকে উদ্ধার করা হলো, ভিকটিমকে। আর আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম জানালো এবং তাদেরকে আকবরশাহ এবং পাহাড়তলী সব বিভিন্ন এলাকায় অভিযান করে রাত্রেবেলার ভিতরে তাদেরকে ৮ জনকে অ্যারেস্ট করা হলো। দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে 7 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে মা ছেলে সহ মৃত্যু হয়েছে 4 জনের। এছাড়া টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছে 2 ভাই। টানা তাপপ্রবাহের পর নরসিংদীর বিভিন্ন স্থানে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ সময় আলোকবালির চরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। একই সময় শহরতলির হাজিপুরে বজ্রপাতে মসলিউদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়। জ্বরের মধ্যে হঠাৎ করে একটা ঠাডা পড়ে, অনেকগুলো ঠাডা বেঁধে দেওয়ার পরে একটা ঠাডা পড়ার পরে তারা 8-9 জন ছিল এখানে। 8-9 জন থাকার পরে 6 জন একসাথে আহত হয়। সকালে বৃষ্টি বজ্রপাত হয়েছে না, ঠাডা পড়ে পরে সাথে সাথে মারা গেছে। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপাতে আফজাল হোসেন ও আমির হোসেন নামে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধান কাটার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। এই সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর বৃষ্টি হয়েছে হবিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নেত্রকোনায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আগামী 23 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। টানা কয়েকদিন গরমের পর সকালে রাজধানীর আকাশ ছিল মেঘলা। কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়। পরিমাণে কম হলেও বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় কমেছে গরমের প্রকোপ। স্বস্তি মিলেছে নগরবাসী। যখন বৃষ্টি হয় তখন একটু অসুবিধা হয়, আবার বৃষ্টি হলে স্বস্তি। বৃষ্টি হলে মানুষ একটু স্বস্তি পায়। যে গরম পড়ে যে অবস্থা, মানুষ তো অসুস্থ হয়ে যায়। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা যে আছে সেটা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এরপরে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের প্রবণতা যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেহেতু হিটওয়েভ যে কন্ডিশন আছে দেশের উপরে, এটা দেশের অধিকাংশ অঞ্চল থেকে এটা প্রশমিত হবে। যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে তখন আবারও দেখা যাবে যে দীর্ঘমেয়াদী না হলেও স্বল্পমেয়াদী তাপপ্রবাহ আবার আসতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।